অনেক বছর আগের কথা, যখন গ্রাম বাংলার রাতগুলো ছিল আরও বেশি নিঃশব্দ, আরও বেশি রহস্যময়। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও শেয়ালের হাহাকার। মুর্শিদাবাদের দিকের একটা ছোট্ট নির্জন গ্রাম, চন্দনপুর। গ্রামটা যেন সময়ের ভেতর থেমে আছে। চারিদিকে বিশাল বিশাল বটগাছ, বাঁশঝাড় আর কুয়াশায় ঢাকা সরু মাটির রাস্তা। দিনের বেলায় গ্রামটা শান্ত আর সুন্দর মনে হলেও রাত নামলেই যেন পুরো পরিবেশটা বদলে যায়। গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বাড়ি। একসময় এটা ছিল এক জমিদার বাড়ি, কিন্তু এখন ভাঙা দেওয়াল, ধুলো পড়া বারান্দা আর অন্ধকার জানালা নিয়ে বাড়িটা যেন এক ভূতুড়ে স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। অনেক বছর ধরে সেই বাড়িতে কেউ থাকে না। গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে হাঁটে না, কারণ তারা বিশ্বাস করে ওই বাড়িটা আর ফাঁকা বাড়ি নয়। লোকমুখে শোনা যায় গভীর রাতে মাঝে মাঝে বাড়িটার ভেতর পায়ের শব্দ শোনা যায়। কখনো জানালার ফাঁক দিয়ে নাকি একটা সাদা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গ্রামের বয়স্ক মানুষেরাও আজও বলে ওই বাড়িতে এখনও কেউ থাকে, কিন্তু সে মানুষ নয়। আজকের গল্প সেই রহস্যময় বাড়ি। একদিন সন্ধ্যার পর সেই নির্জন চন্দনপুর গ্রামে এসে পৌঁছালো এক অচেনা যুবক। নাম তার অরিন্দম। শহরেই বড় হওয়া এই ছেলেটার অদ্ভুত শখ ছিল, সে পুরনো ইতিহাস আর রহস্যময় জায়গা ঘুরে দেখতে খুব ভালোবাসত। পরিত্যক্ত বাড়ি, ভাঙা মন্দির, পুরনো জমিদার বাড়ি, এইসব জায়গা যেন তাকে অদ্ভুতভাবে টানত। গ্রামে ঢুকেই অরিন্দমের প্রথমে চোখে পড়ল সেই বিশাল পুরনো জমিদার বাড়িটা। দূর থেকে দেখলেও বাড়িটা যেন অদ্ভুত একটা নীরবতা ছড়িয়ে দিচ্ছিল। গ্রামে ঢোকার পর প্রথমেই রবি কাকার চায়ের দোকান। সেখানেই অরিন্দম গ্রামের মানুষের কয়েকজনের কাছে বাড়িটার কথা জিজ্ঞেস করল। তার কথা শুনে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেল। একজন বয়স্ক লোক ধীরে ধীরে বলল, বাবা, ওই বাড়ির কাছে যেও না। তারপর আরেকজন বলল, সন্ধ্যার পর তো দূরের কথা, দিনের বেলাতেও আমরা ওইদিকে যাই না। অরিন্দম একটু হাসল এবং হেসে বলল, কেন, ওখানে কি ভূত আছে নাকি? বৃদ্ধ লোকটা গভীর চোখে তাকিয়ে শুধু বলল, ওই বাড়ি ভালো না, অনেক খারাপ ঘটনাই ওখানে ঘটেছে। কিন্তু অরিন্দম এসব বিশ্বাস করল না। সে হালকা হেসে বলল, ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। তারপর আত্মবিশ্বাসী গলায় বলল, আজ রাতটা আমি ওই জমিদার বাড়িতেই কাটাবো। গ্রামের মানুষরা তখন চুপ, তার দিকে তাকিয়ে রইল, কারণ তারা জানত সেই বাড়িতে রাত কাটানো মানে অজানা এক ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হওয়া। সন্ধ্যা নামতেই চারিদিকে অন্ধকার ধীরে ধীরে গ্রামটাকে গ্রাস করতে শুরু করলো। আকাশে কুয়াশা, হালকা ঠান্ডা হাওয়া বইছিল। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল সেই পুরনো জমিদার বাড়িটার দিকে। বাড়িটার সামনে দাঁড়াতেই তার মনে হলো জায়গাটা যেন অদ্ভুতভাবে নীরব। চারিদিকে এমন নিস্তব্ধতা যেন অনেক দিন ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি। অরিন্দম ধীরে ধীরে বাড়ির বড় কাঠের দরজাটাকে ঠেলে খুলল। দরজা খুলতেই একটা কর্কশ বিশ্রী শব্দে পুরো বাড়ির ভেতর প্রতিধ্বনি হয়ে উঠল। মনে হলো যেন বহু বছর পর সেই দরজাটা আবার খুলছে। ভেতরে ঢুকতেই অরিন্দমের নাকে ধুলো আর পুরনো কাঠের গন্ধ এসে লাগলো। বাড়ির মাঝখানে এক বিশাল হলঘর। একসময় হয়তো এখানে বড় বড় আসর বসত, কিন্তু এখন সেখানে পড়ে আছে একটা পুরনো কাঠের চেয়ার আর পাশে এক ভাঙা টেবিল। অরিন্দম ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর রাত তখন প্রায় 11টা। পুরনো জমিদার বাড়িটার ভেতরে চারিদিকে নিস্তব্ধতা, শুধু অন্ধকার, আর বাইরে শুধু ঝিঝি পোকার শব্দ, আর দূরে কোথাও
শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। অরিন্দম চারিদিকে তাকাচ্ছিল। হঠাৎ ওপরের তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। শব্দটা যেন ধীরে ধীরে করিডোরের দিকে হাঁটছে। অরিন্দম একটু চমকে উঠল, কিন্তু নিজেকে সামনে নিয়ে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরের তলায় উঠতে শুরু করলো। ওপরে উঠে সে চারিদিকে দেখল, কিন্তু আশ্চর্যের বিষয়, পুরো ওপরতলা একদম ফাঁকা। ঘরের ভেতরে কেউ নেই, বাইরেও কেউ নেই, না কোনো মানুষ, না কোনো প্রাণী। কিন্তু একটু আগেই পায়ের শব্দটা সে স্পষ্ট শুনতে পেয়েছিল। তাহলে সেটা কার পায়ের শব্দ ছিল? রাত ঠিক 12টা বাজতেই পুরো বাড়িটার ভেতরে যেন আরও গভীর নীরবতা নেমে এলো। হঠাৎ নিচের ঘর থেকে এক জোরে শব্দ শোনা গেল। মনে হলো যেন কেউ জোরে দরজা বন্ধ করে দিল। অরিন্দম চমকে উঠল, দ্রুত সিঁড়ি থেকে নিচের দিকে তাকিয়ে দেখল দরজা বন্ধ। কিন্তু নিচে এসে সে আবার অবাক হয়ে দেখল ঘরের দরজাটা আস্তে আস্তে নিজে নিজেই দুলছে, যেন বেশ কিছুক্ষণ আগে কেউ দরজাটা বন্ধ করে চলে গেছে। ঠিক তখনই হঠাৎ চারিদিকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। আর সেই মুহূর্তে তার মনে হলো এই বাড়িতে সে একা নয়। সেই সুবিশাল হল ঘরের এক কোণে এক পুরনো আয়না রাখা ছিল। আয়নাটায় কাঁচের ধুলো জমে আছে, চারপাশে পুরনো কাঠের ফ্রেম। অরিন্দম আয়নার দিকে দেখতেই আশ্চর্য হয়ে গেল। সে স্পষ্ট দেখল আয়নার ভেতরে যেন কেউ দাঁড়িয়ে আছে। এক মুহূর্তে তার শরীর শিউরে উঠল। অরিন্দম দ্রুত আশেপাশে দেখল, পেছনে তাকালো, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কেউ নেই। পুরো ঘরটাই ফাঁকা, সে একা দাঁড়িয়ে রয়েছে। তারপর ধীরে ধীরে আয়নার দিকে তাকালো, আর তাকাতেই তার বুকটা কেঁপে উঠল, কারণ আয়নার ভেতরের ছায়াটা এখন যেন তার আরও কাছে চলে এসেছে। হঠাৎ পুরো হল ঘরের নীরবতা ভেঙে এক গভীর কণ্ঠ ভেসে এলো। এই বাড়িতে কেন এসেছো? কণ্ঠস্বরটা যেন চারিদিকের অন্ধকার থেকে একসাথে শোনা যাচ্ছিল। অরিন্দমের শরীর হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে চারিদিকে তাকালো। ঠিক তখনই হলঘরের এক কোণের গভীর অন্ধকার থেকে এক অবয়ব সামনে এগিয়ে এলো। একজন বৃদ্ধ মানুষ, গায়ে সাদা ধুতি, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। মনে হচ্ছিল যেন বহু বছরের রাগ, দুঃখ জমে আছে সেই চোখে। বৃদ্ধ ধীরে ধীরে অরিন্দমের দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়ির জমিদার। তার কণ্ঠস্বর ঠান্ডা আর ভারী। এই বাড়ি আমার। একটু থেমে আবার বলল, কেউ এখানে থাকতে পারবে না। জমিদারের সেই ভয়ঙ্কর অবয়ব দেখে অরিন্দম আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। ভয়ে সে দ্রুত বাড়ির দরজার দিকে দৌড়ে গেল। কোনো রকমে সেই পুরনো জমিদার বাড়ি থেকে বেরিয়ে সে সোজা গ্রামের মন্দিরের দিকে ছুটল এবং মন্দিরে পৌঁছে সারা রাত সেখানেই বসে রইল। তার চোখে তখনও সেই অদ্ভুত দৃশ্য ভাসছে, সাদা ধুতি পরা সেই বৃদ্ধ মানুষটা। পরের দিন সকালে অরিন্দম গ্রামের কয়েকজন মানুষের কাছে সব ঘটনা খুলে বলল। তার কথা শুনে গ্রামের বয়স্ক মানুষগুলো চুপচাপ মাথা নাড়ল, আর সেই বৃদ্ধ ধীরে ধীরে বলল, আমরা তো আগেই বলেছিলাম বাবা। আরেকজন গভীর স্বরে বলল, ওই জমিদার এখনো বাড়ি ছাড়েনি। আজও চন্দরপুর গ্রামের মানুষ সেই পুরনো জমিদার বাড়ির কথা ভুলতে পারেনি। গ্রামের অনেকেই বলে গভীর রাতে যদি কেউ সাহস করে ওই বাড়ির সামনে দাঁড়ায়, তাহলে মাঝে মাঝে ওপরের ভাঙা জানালায় একটা সাদা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে চুপচাপ অন্ধকারের দিকে তাকিয়ে থাকে, মনে হয় যেন সে এখন তার বাড়ি পাহারা দিচ্ছে। আর গ্রামের মানুষ আজও বিশ্বাস করে সেই জমিদার আজও তার বাড়ি ছাড়তে পারেনি। আপনি কি কখনো এমন ভৌতিক জায়গার কথা শুনেছেন? কমেন্টে অবশ্যই জানান। আর এমন
আরও ভৌতিক গল্প শুনতে হরর টুন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।